আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? যুক্তরাষ্ট্র এবং ইরানের ভিতরে যেইভাবে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, মনে হচ্ছে যেন পরিস্থিতি আপাতদৃষ্টিতে এরকম মনে হয় যে কোনো সময় সেখানে একটা বড় ধরনের সংঘাত লেগে যাওয়ার সম্ভাবনা আছে। কেননা এর প্রেক্ষাপট গতকাল আপনার রাইডার্সের একটা প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার নির্দেশে ইরানের মানে যে সমস্ত প্রতিরোধ অক্ষ ইরানের সেনাবাহিনী আর কি, এখানে আইআরজিসি বা সেনাবাহিনী, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বা তাদেরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এখন রাইডার্সের এই তথ্যগুলো, এটা যদিও এখানে রাইডার্স যেটা বলছে সেটা আপনার কোনো সোর্স উল্লেখ করে নাই, কোনো মানে যেন অমুক ব্যক্তির কাছ থেকে পাইছি এরকম নির্দিষ্ট ব্যক্তির কথা উল্লেখ করে নাই, কিন্তু রাইডার্সের মতো সংবাদপত্র এরা আসলে বা মিডিয়া এরা সঠিক সত্য মানে তথ্যটাই বিশেষ করে সামনে আনে। আর তাদের অনেক শিকড় অনেক গভীরে, কেননা সরকার, বিভিন্ন দেশের সরকারের ভিতরে তাদের মানে এরকম চরগুলো লুকায় থাকে বা তাদের আপনার এই তথ্যদাতাগুলো লুকায় থাকে। তাই রাইডার্সের এই তথ্যগুলো অনেক সময় সঠিকই হয়। আর অনেক সময় আবার এইটা প্রেশার ক্রিয়েট হিসাবে কাজ করে, যেমন বিভিন্ন দেশের বা পশ্চিমা বিশ্বের মানে সরকারদের মানে যেই প্ল্যান থাকে ওই প্ল্যান অনুযায়ী অনেক সময় এরকম একটা খবর তারা চাউর করে দেয়। এখন হয়তো এরকমও হইতে পারে যে সরকার, পশ্চিমা বিশ্বের কোনো সরকারদের যে চাওয়া পাওয়া সেই অনুযায়ী এরকম একটা খবর তারা চাউর করে দিছে। অথবা আমরা সমসাময়িক বিষয়ের সাথে যদি চিন্তা ভাবনা করে দেখি যে ইরান সতর্ক অবস্থানে কেন, সেক্ষেত্রে আমরা একটা বিষয় বিবেচনা করতে পারি। কেননা বর্তমানে বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু এসে আমেরিকায়। আর যখন আপনাদের মনে থাকার কথা যে হিজবুল্লাহ নেতা বা হিজবুল্লাহর প্রধান নেতা ওই যে আপনার আরে হিজবুল্লাহর নেতা হিসেবে যা ছিল তখন ওই যে ইব্রা হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ, তাকে যখন মারা হয়েছে তখন কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু আপনার আমেরিকাতে ছিল। সে আন্তর্জাতিক একটা জাতিসংঘের একটা সম্মেলনে তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন। অর্থাৎ হয়তো তখন আপনার হিজবুল্লাহ এতটুকু নিশ্চয়তা ছিল যে যেহেতু বেনিয়ামিন নেতানিয়াহু দেশের মধ্যে নাই, তাই তাদের উপরে হয়তো এরকম কোনো আক্রমণ হওয়ার সম্ভাবনা নাই, ইসরায়েল হুদে হুমকি দামকি দিচ্ছে এরকম মনে করে তারা হয়তো ওই রকম নিরাপত্তা হিসেবে বা নিরাপত্তা বলয় তৈরি করে থাকেনি। তাই বেনিয়ামিন নেতানিয়াহুর দেশে থাকা লাগে না, তারপরেও ইসরায়েল সেখানে হামলা করছে বা আক্রমণ করছে, আক্রমণ করিয়া সেখানে হাসান নাসরুল্লাহকে মেরে ফেলছে আর কি। এখন ইরান এই জন্য হয়তো এই বিষয়টা বিবেচনা করিয়া এখানে ইরান সতর্ক অবস্থানে থাকতে পারে, কেননা যেহেতু বর্তমানে বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে আছেন, তাই যুক্তরাষ্ট্রে থাকেও তিনি ইসরায়েলের সাথে বর্তমানে যুক্তরাষ্ট্রের যেই বাজনে বাজনে বা একটা যুদ্ধ ভাব, এর মধ্যে হয়তো ইসরায়েল কোনো সুযোগ নিতে পারে, সুযোগ নিতে চায় সেখানে হয়তো ইরানের উপর হামলা করতে পারে, যাতে ইরান তাৎক্ষণিকভাবে এরকম হামলার জবাব দিতে পারে বা প্রতিক্রিয়া জানাইতে পারে। এই জন্য হয়তো আয়াতুল্লাহ আলী খামেনি যে তার সৈন্যদেরকে যে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার জন্য, সেটা হয়তো রাইটার্সের এই তথ্যটা সঠিক হইতে পারে। এখন যদি এটা সঠিক হয় তাহলে বোঝা যায়, মানে ধরে নেওয়া যায় যে আসলে তাদের কাছে এরকম কোনো তথ্য আছে যাতে এরকম কোনো সমস্যা বা এরকম হামলা বা একটা হইতে পারে। কিন্তু আসলে এগুলো তো নিশ্চিত করে বলা যায় না, যখন হয়তো ঘটে তখন হয়তো নিশ্চিত করে বলা যায়। আর মধ্যপ্রাচ্যের তো এমনি জটিল সমীকরণ, সেটা আসলে সঠিকভাবে বলা যায় না। আমরা আমাদের মতো করে অনুমান নির্ভর কিছু কথা বলি, হয়তো সঠিক হইতে পারে আর কি, কিন্তু যে সঠিক দিন 100% হয়ে যাবে এই বিষয়টা কিন্তু এরকম না। আর এই যে বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকা থেকে যায় হয়তো ট্রাম্পের সাথে আলোচনা করবেন, আলোচনা করে হয়তো বা এখানে ইরানের সাথে ভালো কোনো সংঘাতে যাইতে পারেন। তবে এখানে অনেকে বলা হয়েছে যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের একটা ব্যাক চ্যানেলে আলোচনা হইতেছে, যেটা হচ্ছে ওমানের মধ্যস্থতায়। আসলে এটা কতটুকু সঠিক সেটা নিশ্চিত না, কেননা কোনো পক্ষ থেকে এটার বিষয়ে সত্যতা নিশ্চিত করা হয়নি। শুধু দুনো পক্ষ থেকে এখানে হুমকি বা ফাল্টা হুমকি দেওয়া হচ্ছে। অর্থাৎ একজনে হামলা করলে আরেকজনে দেখে নেবে, বিষয়টা এরকম। এখন আসলে যুক্তরাষ্ট্র হামলা করলে ইরান কতটুকু দেখে নিতে পারবে সেটা হচ্ছে গিয়ে প্রশ্নবিদ্ধ। আবার ইরানের পাশে বন্ধু রাষ্ট্র হিসাবে মুসলিম বিশ্বের কোন দেশগুলো দাঁড়াইব সেটাও আসলে প্রশ্নবিদ্ধ, কেননা মুসলিম বিশ্বের এমন কোনো রাষ্ট্র নাই বা আপাত দৃষ্টিতে দেখা যায় না যারা মানে ইরানের বিপদে বা ইরানের বিপদ মুহূর্তে ইরানের পাশে থাকবে। আপাত দৃষ্টিতে এরকম মনে হয় না, কেননা সৌদি আরব তার ইমেজ নিয়ে সে থাকবে, সে এখানে
ইরানের বিষয়ে কোনো নাক গলাইতে আসবে না, বরং তাদের ঘাঁটি ব্যবহার করতে পারে হয়তো যুক্তরাষ্ট্র। হ্যাঁ, কাতারের কথা তাও একই অবস্থা, আপনার যাইবেন আরব আমিরাত, তাও একই অবস্থা, কেউ ইরানের পাশে দাঁড়ানোর মতো সম্ভাবনা নাই। আর দেখি তুরস্কই বর্তমানে আসলে ওদিকে সিরিয়া বিষয় নিয়ে ইসরায়েলের সাথে যে হুমকি দামকি বা পাল্টা হুমকি দামকি এরকম অবস্থা চলতেছে, সেখানে তুরস্ক নিজেই, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলতেছে আমরা ইসরায়েলের সাথে যুদ্ধ চাই না বা যুদ্ধ যাব না, এরকম কথাবার্তা। এখন তারা ইরানের স্বার্থে ইসরায়েলের সাথে যুদ্ধ করবে, এরকম বিষয়টা আসলে বাবাও হয়তো বোকামি হইতে পারে। অর্থাৎ মুসলিম বিশ্বের কোনো রাষ্ট্র এখানে ইরানের পাশে দাঁড়াইবে না, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা সবাই মিলেও যদি ইরানকে ভালো একটা উত্তম মধ্যম শিক্ষা দেয়, তাও মধ্যপ্রাচ্যের যারা আছেন মুসলিম বিশ্বের নেতারা, তারা ওটা না দেখার ভান করবেন, অথবা কেউ কেউ সর্বোচ্চ বলবেন এটা উচিত না, এখানে আমরা করব, আপনার যেটা হচ্ছে যে কি নিরাপদ, আমরা এটার নিন্দা জানাই, সর্বোচ্চ নিন্দা জানাইব, এটুকুই। কিন্তু ইরানের যে পরিমাণ ক্ষতি হবে, ওই পরিমাণ ক্ষতি ইরান পোষায় উঠতে বহুত বছর সময় লাগবে। আর সেই হামলা ভাব হইলে বা এখানে মূলত যুক্তরাষ্ট্র ইরানে কেন হামলা করতে চাইতেছে, এখানে যুক্তরাষ্ট্র মূলত ইরানের হামলা করার মূল উদ্দেশ্য হচ্ছে পরমাণু ইস্যু, কিন্তু তার আড়ালে যুক্তরাষ্ট্রের আরেকটা কাজ আছে, যেটা হচ্ছে যে আপনার ইরানের যে আয়াতুল্লাহ আলী খোমেনির যে রেজিম আছে, অর্থাৎ আয়াতুল্লাহ খোমেনির যে শাসন ব্যবস্থা আছে, এটাকে ভেঙে ধূলিসাৎ করে দেয়া। অর্থাৎ ইরানের যে সরকার আছে, সরকারের ভিতরে হয়তো আরেকটা গ্রুপ আছে, যেটা হয়তো আমরা আপনার যে কিছুদিন 1-2 দিন পূর্বে দেখছি, যে আপনার যে ইরানের যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ মেবি, তারা কি করেছে, তিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা একজন ছিলেন, আপনার উপদেষ্টা পরিষদের বা স্থায়ী পরিষদ কমিটির সদস্য এরকম আর কি কিছু একটা ছিলেন, সেখান থেকে তাকে পদত্যাগ করা হয়েছে বা তাকে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। এবং ইরানের যারা অভিজ্ঞ এরকম কিছু লোকদেরকে বা সরকারি কর্মচারী আছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এখন এটার কারণ হয়েছে যে ইরানের যারা বর্তমান আয়াতুল্লাহ আলী খোমেনির পক্ষীয় আছেন, তারা মনে করতেছিলেন এই সমস্ত ব্যক্তিরা অনেক অভিজ্ঞ এবং ইরানের আন্তর্জাতিক পলিসি সম্পর্কে জানেন, তাই এরা যে কোনো সময় ইরানের সরকারের সাথে বেমানি করে যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলাইতে পারেন, এরকম একটা কথা আছে। আর যারা আয়াতুল্লাহ আলী খোমেনি এদের পক্ষাধীন, তারা মনে করতেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে এরকম আঘাত করে এরা আয়াতুল্লাহ আলী খোমেনি সরকারের পতন ঘটাইতে পারেন, বা সেক্ষেত্রে জনগণ যুদ্ধ ভাব হইলে জনগণ ইরানের আপনার যে আয়াতুল্লাহ আলী খোমেনি প্রশাসন আছে বা খোমেনি তান্ত্রিক যেই আপনার শাসন ব্যবস্থা ইরানে বিদ্যমান, সেটার অবসান করতে চাইবে। আর যারা সরকার পক্ষে অর্থাৎ খোমেনি পক্ষীয় আছেন, আর তারা চাইবেন যে এটা টিকে রাখতে, এরকম একটা অবস্থা। তাই যে আর এইরকম প্রেক্ষাপট আসলে যুক্তরাষ্ট্র ইরানে বিভিন্ন সময় তৈরি করে, যেমন কুর্দিস্তান ভিত্তিক আপনার যে মাহসা আমিনির হিজাব ইস্যু নিয়ে আপনার দেখছি যে ইরানকে কীভাবে অস্থিতিশীল করে তুলছে। তারপরে আরও এরকম ছোটো ছোটো বিভিন্ন বিষয়ে, মানবাধিকার বিষয়ে ইরানকে একদম নাস্তানাবুদ করছে যুক্তরাষ্ট্র, সেখানে আন্দোলন এমনভাবে করছে যাতে ইরানের আয়াতুল্লাহ আলী খোমেনির যে রেজিম আছে তাদের যাতে পতন হয় বিষয়টা, বা তাদের যাতে পদত্যাগ করতে বাধ্য হয়, এরকম আপনার পরিবেশ তৈরি করছে। যদিও তারা তাদের ভাগ্যগুণে সেখানে টিকে গেছেন। আর যুক্তরাষ্ট্র হয়তো এই যে হামলা খেলা এরকম খেললে হয়তো বা ওই আয়াতুল্লাহ আলী খোমেনি তাদের পতন চাইতেছে বা তাদেরকে পতন করাইতে চাইতেছে। যা হোক, আসলে কোনটা সঠিক কোনটা মিথ্যা এটা আমরা জানি না, তবে আমরা অনুমান নির্ভর কিছু সমসাময়িক বিষয় নিয়ে বা বিশ্লেষণ করে আমরা এখানে একটু আলোচনা করতে চেষ্টা করি। হয়তো কিছু মিলে যাবে, হয়তো কিছু আবার দ্বারের কাছেও হবে না, এইভাবেই হয়তো। আর শতভাগ নিশ্চিত করে আসলে আমরা তো বলতে পারি না, কেননা আমাদের তো ওইরকম সোর্স একদম 100% সোর্স তো কারো কাছেই নাই। যা হোক, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।